আরে আয়না কোথায় গেল? এখন আমি কি করব? আয়না ছাড়া রিশফাকে মুক্ত করব কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে? এই জন্যই আয়না সরিয়ে ফেলা হয়েছে। তার মানে রিশফা বিপদে আছে। এর মাঝেই দরজায় টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিশফা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন দিন নাকি রাত সেটা বুঝতে পারছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করলাম এখন কয়টা বাজে। আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন রাত 2টা, আর তোমার জন্য তোমার জীবনের 12টা বেজে গেছে এখন। আমি বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিশফা অন্য কোনো প্ল্যান করেছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা। সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর একপাশে বড় রাজকীয় একটা চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারেই ডোরিয়া বসবে এবং তার সামনেই আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ বিকট একটা শব্দে পুরো রুমটা কেঁপে উঠলো। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশালাকৃতির দানব বসে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন আকৃতির মানুষ তো দূর, কোনো যন্ত্র জানোয়ারও দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কে যেন পড়ে যাচ্ছে। এটাই হয়তো ডোরিয়ার আসল রূপ। আমি এখনো বুঝতে পারছি না রিশফা কোথায়। তারই তো আমাকে বলি দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে